সিরিয়ায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৩, গাজা ও পশ্চিম তীরে দখলদারদের তাণ্ডব, যুদ্ধাপরাধের অভিযোগ ফিলিস্তিনের, কিলিং মিশন থামাতে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। হংকংয়ের ভয়াবহ আগুনের ঘটনায় সংস্কার কাজে গাফিলতি ও দুর্নীতির অভিযোগ, আটক আরও ৮ জন, মৃতের সংখ্যা বেড়ে ১২৮। পরিচয় শনাক্ত কেন্দ্রে স্বজনহারাদের ভিড়। কৃষ্ণ সাগরে তুরস্ক উপকূলে ২টি রুশ ট্যাঙ্কারে বিস্ফোরণে আগুন, ৪৫ ক্রু জীবিত উদ্ধার, জানা যায়নি কারণ, অঞ্চল জুড়ে উচ্চ সতর্কতা জারি। ভারতের ৩ অঞ্চল দাবি করে নেপালের ১০০ রুপি নোট প্রকাশ, নয়াদিল্লি কাঠমান্ডুর মধ্যে উত্তেজনা, বাস্তব অবস্থার পরিবর্তন হবে না বলছে মোদি প্রশাসন। এবং এয়ারবাসের জরুরি সতর্কতায় ৬,০০০ ফ্লাইট বিঘ্নের শঙ্কা, সূর্যের বিকিরণে বিমানের কন্ট্রোল ডাটায় ত্রুটি, সফটওয়্যার আপডেটের নির্দেশ, দুর্ভোগে যাত্রীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দ। ইসরায়েলি হামলায় সিরিয়ার দামেস্কে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার ভোরে অনুপ্রবেশ করে দামেস্কের বেথ জিন্ন এলাকায় অভিযান চালানোর পাশাপাশি গোলাবর্ষণ করে দখলদার বাহিনী। এ সময় নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয় বহু পরিবার। এক বিবৃতিতে ইসরায়েলি হামলাকে পূর্ণমাত্রা যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে নেতানিয়াহু বাহিনী পরিকল্পিত হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুপ্রবেশের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে গুলি গ্রেনেডে গাজা ও পশ্চিম তীরে তাণ্ডব চালিয়েই যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির কোনো তোয়াক্কাই করছে না তারা। নেতানিয়াহু বাহিনীর তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেল আবিবের কিলিং মিশন থামাতে বিশ্বকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ইসরায়েলি বর্বরতায় বাড়ছে হতাহতের সংখ্যা। খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি, আর বনি সুহাইলায় পাওয়া গেছে নিহতের খবর। ফারা আশ্রয় শিবিরে ইসরায়েলি অভিযানেও আহত হয়েছেন বেশ কয়েকজন। বুরকা গ্রামে ইসরায়েলি সেনারা গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর অভিযান, বাড়ি তছনছ, গ্রেফতার, সব মিলে দখলকৃত অঞ্চলে থামছে না ইসরায়েলি চাপ। গাজা কর্তৃপক্ষ বলছে ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের ব্যাপক সামরিক তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের কিলিং মিশন থামাতে প্রয়োজন জরুরি হস্তক্ষেপ। বিশেষ করে জেনিনের সাম্প্রতিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখে। আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা না এলে পশ্চিম তীর জুড়ে মৃত্যুর মিছিল থামবে না বলে সতর্ক করা হয়েছে। গাজায় ত্রাণ কার্যক্রম যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চলছে না বলে অভিযোগ উঠেছে। মোট ২৮,০০০ ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ৯,৯৩০টি প্রবেশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা, যা ৩৫% কম। এমন পরিস্থিতিতে প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে তার এ সফর। জার্মানি ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে একটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত গাজার শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিরা কাদা পানিতে ডুবেই দৈনন্দিন জীবনের সংগ্রাম চালাচ্ছেন তারা। শীত, বন্যা আর ত্রাণের অভাবে অনেকটা অস্তিত্ব সংকটে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে ইসরায়েলি বাধার মুখে জরুরি সহায়তা প্রবেশই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ডুবে গেছে আশ্রয় শিবিরের অনেক তাঁবু। পানি নেমে গেলেও এখনো কর্দমাক্ত চারিদিক। এর মধ্যে শীতের কনকনে ঠান্ডা হাওয়া দেখা দিয়েছে মরার ওপর ঘাড়ার ঘা হয়ে। সব মিলিয়ে দুর্বিষহ জীবন পার করছেন ফিলিস্তিনিরা। বৃষ্টির পানির সঙ্গে পয়ঃনিষ্কাশন নালার নোংরা পানি মিশে পরিস্থিতি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। অনেক এলাকা পুরোপুরি তলিয়ে গেছে। সাধারণ যন্ত্রপাতি দিয়ে তাঁবুর চারপাশে মাটির বাঁধ দিয়ে পানি ঢোকা ঠেকানোর চেষ্টা করছেন অনেকেই। সময়ের সঙ্গে সঙ্গে মানবিক সহায়তার প্রয়োজন বেড়েই চলছে বলে জানান নিরীহ বাসিন্দারা। বৃষ্টিতে আমাদের তাঁবু ভেঙে পড়েছে, বিছানা বালিশ সব ভিজে গেছে। পরিস্থিতি অসহনীয়। বাইরে যা দেখছেন ভিতরের অবস্থা তার চেয়ে আরো খারাপ। শাবল হাতে পানি ঠেকানো ছাড়া আমাদের কিছুই করার নেই।
هاي اللي احنا بنقدر نقوله دخلت علينا في الخيم جوا আমাদের তাঁবুতে নৌকা লাগবে মনে হয়। আমরা বিশ্বের কাছে আবেদন করছি। এভাবে বাঁচা যায় না। আমরা আহত অসহায়, এর জন্য আমরা দায়ী নই। দুর্ভোগ কমাতে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বস্তায় বালু ভরে বন্যা ঠেকানোর অস্থায়ী বাঁধ তৈরি করছে। তবে গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ত্রাণ সরবরাহে ধীরগতি দেখা গেছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঢুকছে অনেক কম। সবশেষ পাওয়া তথ্য বলছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত 85টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৭৯,০০০ ফিলিস্তিনি গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন। শিউলি রোজা, সময় সংবাদ। হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 3 শতাধিক। সংস্কার কাজে গাফিলতি ও দুর্নীতির অভিযোগে নতুন করে 8 জনকে আটক করেছে কর্তৃপক্ষ। এর আগে 3 জন প্রকৌশলীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল। টাওয়ারগুলোর প্রতিটি অ্যাপার্টমেন্টে অভিযান চালাচ্ছেন দমকল কর্মীরা। স্বজনহারা পরিবারগুলো ভিড় জমাচ্ছে পরিচয় শনাক্ত কেন্দ্রে। প্রায় 2300 দমকল কর্মীর সারারাত প্রচেষ্টায় হংকংয়ের 7টি বহুতল ভবনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ভবনের ভেতর থেকে শুরু হয় অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্টে অনুসন্ধান। মিলেছে আরও পোড়াদেহ। কর্তৃপক্ষ বলছে প্রতিটি ফ্লোর ঘুরে তথ্য সংগ্রহ করতে আরও কয়েকদিন লাগবে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তদারকিতে থাকা সংস্কার কাজে গুরুতর নিরাপত্তাহীনতা ছিল। প্রকল্প পরিচালক, কোম্পানির 2 শীর্ষ কর্মকর্তা ও এক কনসালটেন্টকে বৃহস্পতিবার ম্যানস্লটার অভিযোগে আটক করা হয়। পুলিশের ধারণা অগ্নিকাণ্ডের সময় ন্যূনতম সেফটি প্রোটোকল মানা হয়নি, যা মৃত্যুহার বাড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার নতুন করে 8 জনকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন ICAC। অভিযুক্তদের অফিসে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে নকশা, চুক্তিপত্র ও ব্যাংক রেকর্ড, যা সংস্কার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের ইঙ্গিত দিচ্ছে। কর্মকর্তারা বলছেন, ভবনের ব্যবস্থাপনা থেকে দরপত্র অনুমোদন সবকিছুই খতিয়ে দেখা হবে। নিকটস্থ কমিউনিটি হলে নিখোঁজদের স্বজনদের জন্য খোলা হয়েছে অস্থায়ী সহায়তা কেন্দ্র। শত শত মানুষ আসছেন পরিবার পরিজনের ছবি নিয়ে, মিলিয়ে দেখছেন দেয়ালে টাঙানো উদ্ধার তালিকা। কর্তৃপক্ষ জানিয়েছে DNA মিলিয়ে মরদেহ শনাক্তে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, আর পুরো তদন্ত চলবে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কৃষ্ণ সাগরের তুরস্ক উপকূলের কাছে পরপর বিস্ফোরণে আগুন ধরে যায় রাশিয়ার নিষিদ্ধ শ্যাডো ফ্লিটের 2 ট্যাঙ্কার জাহাজ কাইরোস ও ভিরাটে। বাইরে থেকে আঘাতের ইঙ্গিত মিললেও বিস্ফোরণের উৎস এখনও নিশ্চিত নয়। দুটি ঘটনায় মোট 45 ক্রুকে জীবিত উদ্ধার করেছে তুরস্কের কর্তৃপক্ষ। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। স্থানীয় সময় শুক্রবার কৃষ্ণ সাগরের তুরস্কের উপকূল থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে কৃষ্ণ সাগরে পরপর আগুন ধরে যায় কাইরোস ও ভিরাট নামের 2টি তেলবাহী জাহাজে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিটের অংশ এই 2টি জাহাজ। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, গাম্বিয়া পতাকাবাহী কাইরোস প্রথমে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মিশর থেকে রাশিয়ার নোভোরোসিসকে জাহাজটি খালি অবস্থায় যাচ্ছিল। ঘটনাস্থল ছিল কোজাইলি উপকূল থেকে প্রায় 28 নটিক্যাল মাইল দূরে। কয়েক ঘন্টা পরে প্রায় 35 নটিক্যাল মাইল দূরে ভিরাট নামের আরেকটি নিষিদ্ধ ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এটিকে স্ট্রাইক বা আঘাতপ্রাপ্ত বলে উল্লেখ করেছে তুরস্কের মেরিটাইম কর্তৃপক্ষ। যদিও জাহাজটির আঘাতের উৎস নিয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তুরস্ক বলছে প্রথম বিস্ফোরণের পেছনেও বহিরাগত আঘাতের ইঙ্গিত পাওয়া গেছে। তবে সেটি নৌ মাইন, ভেসে থাকা যুদ্ধবিধ্বস্ত বিস্ফোরক নাকি লক্ষ্যভেদী কোনো হামলা, তা এই মুহূর্তে পরিষ্কার নয়। 2 জাহাজের মোট 45 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। 2টি জাহাজই রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত শ্যাডো ফ্লিটের অংশ, যেগুলোর মালিকানা গোপন রাখতে বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করা হতো। ভিরাট জাহাজটিকে যুক্তরাষ্ট্র এই বছরের জানুয়ারিতে নিষিদ্ধের তালিকায় তোলে। এরপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও কানাডাও নিষিদ্ধ ঘোষণা করে। অন্যদিকে কাইরোসকে EU জুলাইয়ে নিষিদ্ধ করে, পরে যুক্ত হয় যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরে অনিয়ন্ত্রিত মাইন ভেসে বেড়ানোর ঘটনা বাড়তে থাকায় আগেই ঝুঁকি বেড়েছিল। নতুন এই 2 বিস্ফোরণের পর অঞ্চলটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তুরস্কের বসফরাসের আশপাশে জাহাজ চলাচলে নজরদারি জোরদার করা হয়েছে।
ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনের কুপিয়ানস্ক শহর দখলের দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যদিও তার দাবি নাকচ করেছেন ইউক্রেনের সেনাপ্রধান। পাল্টা রাশিয়ার তেল শোধনাগার ও বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছেন তিনি। এরই মধ্যে শনিবার স্থানীয় সময় ভোরে কিয়েভে রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 4 জন। কূটনৈতিক তোড়জোড় আর শান্তি আলোচনা উপেক্ষা করেই চলছে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। শনিবার স্থানীয় সময় ভোরে কিয়েভের মধ্য ও পূর্বাঞ্চলে রুশ ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ড্রোনের আঘাত এড়ানো যায়নি বলে জানিয়েছে কিয়েভ। একই সময় উত্তর পূর্বাঞ্চলীয় কুপিয়ানস্ক শহরটি পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সেনাপ্রধান তা নাকচ করে বলেন, কুপিয়ানস্কে ইউক্রেনীয় বাহিনী এখনও অভিযান চালিয়ে রুশ সেনাদের খুঁজে বের করছে। সেই সঙ্গে রাশিয়ার সারাতপ তেল শোধনাগার ও অধিকৃত ক্রিমিয়ার সাকি এয়ারবেজে হামলার কথাও জানান সেনাপ্রধান। পাল্টা দাবি করে মস্কো জানায়, রাতভর 136টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনারা। এছাড়া দোনেৎস্কের পোক্রোভস্ক এলাকায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে দেওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, যদিও তা অস্বীকার করেছে কিয়েভ প্রশাসন। এর মধ্যে ইউক্রেনের অভ্যন্তরে দেখা দিয়েছে রাজনৈতিক টালমাটাল। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক পদত্যাগ করেছেন। তার বাড়িতে দুর্নীতি বিরোধী সংস্থার অভিযানের ঘণ্টাখানেক পরেই এই সিদ্ধান্ত নেন তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্টের কার্যালয় ঢেলে সাজানো হবে। একই সঙ্গে ঐক্যে ফাটল ধরতে দেয়া হবে না বলেও জানান তিনি। এমনকি ওয়াশিংটনের সঙ্গে আসন্ন শান্তি আলোচনায় সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের কয়েকটি অঞ্চলকে নেপাল নিজেদের বলে দাবি করায় নয়াদিল্লি কাঠমান্ডু উত্তেজনা দেখা দিয়েছে। কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে বৃহস্পতিবার নতুন 100 রুপি নোট প্রকাশ করে নেপাল। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়ায় নয়াদিল্লি জানায়, এমন একতরফা দাবি দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। এর মধ্য দিয়ে সীমান্তের বাস্তব অবস্থা পরিবর্তন হবে না বলেও জানায় মোদি প্রশাসন। এই ইস্যুতে সরকার আরও কঠোর অবস্থান না নেয়ার তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। অরুণাচল প্রদেশ নিয়ে গত 6 দশক ধরে দ্বন্দ্বে জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। রাজ্যটিকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। চলমান এই উত্তেজনার মধ্যে এবার নিজেদের মানচিত্রে ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে নেপাল। গত বৃহস্পতিবার নেপালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত 100 রুপি নতুন নোটে এই সংশোধিত মানচিত্রকে স্থান দেওয়া হয়েছে। এতে নেপালের জাতীয় ফুল গুরাসের ওয়াটারমার্ক, লুম্বিনীর অশোক স্তম্ভ, পেছনে এক শৃঙ্গ গন্ডারের ছবি রাখা হয়েছে। নেপালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা নতুন এই নোটটিতে সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর সই রয়েছে। নোটটি ইস্যুর তারিখ দেখানো হয়েছে 2024 সাল। নেপালের এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই 3 অঞ্চল ভারতেরই অংশ বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। এমন একতরফা ও ঐতিহাসিক সত্য বিচ্যুত দাবি দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন এবং বাস্তব অবস্থাকে কোনোভাবেই পরিবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। তবে এই ইস্যুতে ভারত সরকার শক্ত অবস্থান না নেয়ার কড়া সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। নেপালের সঙ্গে অঞ্চল নিয়ে বিরোধের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 2020 সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে এবং পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। ভারত তখনই নেপালের দাবি একতরফা বলে প্রত্যাখ্যান করেছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আগামী মাসে ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 4 ডিসেম্বর তার নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক ইস্যুতে দুই নেতার মধ্যে বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে। সফরে কয়েকটি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। এ সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 2021 সালে সবশেষ ভারত সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলায় মাদকের বিরুদ্ধে স্থল অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের, সরকার উৎখাতের ছক কষছে ওয়াশিংটন, অভিযোগ মাদুরোর।
ইউরোপের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাসের জরুরি সতর্কতায় বিশ্বজুড়ে ৬,০০০ ফ্লাইট বিঘ্নের শঙ্কা দেখা দিয়েছে। তদন্তে গেল অক্টোবরে সূর্যের তীব্র বিকিরণে উড়োজাহাজের ফ্লাইট কন্ট্রোল ডাটায় ত্রুটি ধরা পড়ায় তাৎক্ষণিক সফটওয়্যার আপডেটের নির্দেশ দিয়েছে এয়ারবাস। থ্যাঙ্কসগিভিংয়ের ব্যস্ত ছুটির মৌসুমে প্রভাব পড়ায় জনজীবনের দুর্ভোগ দেখা দিয়েছে। গেল অক্টোবরের শুরুতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী একটি জেট ব্লু ফ্লাইটে হঠাৎ কমে যায় উচ্চতা। এরপরই তদন্তে উঠে আসে সূর্যের তীব্র বিকিরণে বিমানের গুরুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেমে ডাটা বিকৃতির বিষয়। এরই জেরে ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের A320 সিরিজের মোট বহরের অর্ধেক অর্থাৎ বিশ্বজুড়ে প্রায় ৬,০০০ বিমান চিহ্নিত করে সতর্কতা জারি করা হয়। প্রতিষ্ঠানটি জানায় তাদের বেশিরভাগ বিমানের সফটওয়্যার আপডেট প্রয়োজন। প্রতিটি বিমানে সময় লাগতে পারে প্রায় ৩ ঘন্টা। প্রায় ৯০০টি পুরনো বিমানে কম্পিউটার বদলাতে হবে, আর সেগুলো পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত যাত্রী বহন করতে পারবে না। ইউরোপের বিমান নিরাপত্তা সংস্থা জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার পর এসব বিমান শুধু যাত্রী ছাড়া উঠতে পারবে। যুক্তরাজ্যের বিমান নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে জানায় এই আপডেট প্রক্রিয়ার কারণে কিছু ফ্লাইট বাতিল ও বিলম্ব হবে। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং এর মতো ব্যস্ত ভ্রমণ সপ্তাহে সমস্যা আরও চোখে পড়ছে। মার্কিন এয়ারলাইন্স জানিয়েছে তাদের ৩৪০টি বিমানও একই সমস্যায় আক্রান্ত। এরই মধ্যে যাত্রীদের সম্ভাব্য ফ্লাইট বিঘ্নের কথা জানিয়েছে ডেল্টা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, উইজ এয়ার এবং এয়ার নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স। অবশ্য কিছু বিমান সংস্থা দ্রুত আপডেট শেষ করে স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে বলে জানা গেছে। এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত যেখানে সম্ভব ফ্লাইট চালু রাখা হবে এবং আপডেটটি পুরোপুরি সতর্কতামূলক। এয়ারবাসও জোর দিয়ে বলছে তাদের বিমান নিরাপদ ছিল, কিন্তু ঝুঁকি উপেক্ষা করা যাবে না। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলার মাদক পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে এবার স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও বার্তায় তিনি দাবি করেন সমুদ্রপথে মার্কিন অভিযানের কারণে গত কয়েক মাসে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ ৮৫% কমেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলাও। দেশটির প্রেসিডেন্ট ফের অভিযোগ করে বলেন মাদক বিরোধী অভিযানের অজুহাতে সরকার উৎখাতের ছক কষছে ওয়াশিংটন। ভেনেজুয়েলা সরকারের উপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার মতো ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় এবার ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেন সমুদ্রপথে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন সাম্প্রতিক অভিযানে সমুদ্রপথে মাদক পাচার প্রায় 85% কমেছে। তাই এবার মাদক পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে স্থল অভিযান চালানোই লক্ষ্য বলে জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলাও। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ফের অভিযোগ করে বলেন মাদক বিরোধী অভিযানের অজুহাতে ভেনেজুয়েলায় সরকার উৎখাতের ছক কষছে ওয়াশিংটন। টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো আরও বলেন এসব হুমকি ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখাতে পারবে না। দেশের ভূমি, সাগর ও আকাশ রক্ষায় তারা প্রস্তুত। নাদিম মারজান, সময় সংবাদ। অভিবাসী ইস্যুতে আগ্রাসী পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে আফগানিস্তান সহ 19টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয় দেশটি। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বন্দুক হামলার ঘটনায় ট্রাম্পের একের পর এক কঠোর পদক্ষেপের ঘোষণায় শঙ্কিত বসবাসরত অভিবাসীরা। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক অভিবাসী বিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযান জোরদার করতে বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন থেকে শুরু করে সীমান্তে নিরাপত্তা জোরদার। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বন্দুক হামলা ট্রাম্পকে যেন অভিবাসী নীতিতে আরও কঠোর হওয়ার সুযোগ করে দিয়েছে। এবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকেই স্থায়ীভাবে অভিবাসী নেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে ট্রাম্প জানান তৃতীয় বিশ্বের দেশ থেকে আর কাউকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিতে চান না। বলেন যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অভিবাসীদের কেন্দ্রীয় সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন। একই সঙ্গে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের অনুমতি পাওয়া লাখো মানুষের অনুমোদন প্রত্যাহার করে নেয়ার হুমকিও দেন। তবে
তবে তৃতীয় বিশ্বের কোন কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বন্ধ করবেন তা স্পষ্ট করেননি ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে তৃতীয় বিশ্বের দেশের তালিকায় আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিয়ানমার, ইরাক, নেপাল সহ বেশ কয়েকটি দেশের নাম। এর আগে আফগানিস্তান সহ 19টি দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আফগান নাগরিকদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন স্থগিত ঘোষণা করা হয়। যদিও ট্রাম্পের আগের আদেশ অনুযায়ী আফগানিস্তান সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, আরও 60টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা ছিল। এদিকে হামলার ঘটনায় আহত ন্যাশনাল গার্ডের এক নারী সদস্য মারা গেছেন। আরেকজনের অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক 29 বছর বয়সী রহমানুল্লাহ লাখানওয়াল আফগান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর হয়ে কাজ করত বলে জানিয়েছে FBI। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটায় আগ্রহী ক্রেতারা থ্যাঙ্কসগিভিং এর দিনে খরচ বেড়েছে 5%। আগের মতো উচ্ছ্বাস নেই দাবি বিক্রেতাদের। আয়ারল্যান্ডে অভিবাসন নীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। সবচেয়ে বড় ধাক্কা এসেছে পারিবারিক ভিসার ক্ষেত্রে। নতুন নিয়মে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে ন্যূনতম বার্ষিক আয়ের মাত্রা। এতে পারিবারিক ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে আশ্রয়প্রার্থী হিসেবে যাদের মর্যাদা দেওয়া হয়েছে তাদের নাগরিকত্বের জন্য এখন অপেক্ষা করতে হবে 5 বছর, যেখানে আগে আবেদন করা যেত 3 বছরে। বিচার, স্বরাষ্ট্র ও আবাসন মন্ত্রী জিম ও ক্যালাগান জানান, এই 5 বছরের মধ্যে কেউ রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠলে বা সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডে জড়ালে তার আশ্রয়প্রার্থী মর্যাদা বাতিল করার ক্ষমতা থাকবে সরকারের। আয়ারল্যান্ডে জনসংখ্যা প্রতি বছর 1.5% হারে বৃদ্ধি পাচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির হারের চেয়ে 7 গুণ বেশি, যা অভিবাসন আইন সংশোধনকে ত্বরান্বিত করেছে। যারা পরিবার নিয়ে আসতে চান সেখানেও এসেছে ব্যাপক পরিবর্তন। এখন থেকে অন্য দেশ থেকে স্ত্রীকে আনতে হলে বছরে ন্যূনতম 30,000 ইউরো আয় দেখাতে হবে। একটি সন্তান থাকলে 50,200 ইউরো, 2 সন্তান থাকলে 60,200 ইউরো এবং 3 সন্তান থাকলে এই আয় সীমা হবে 69,500 ইউরো। এতে করে অনেকের জন্য এদেশে পরিবার নিয়ে আসা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন স্থানীয় সরকারের বাংলাদেশি কাউন্সিলর ও প্রবাসী। ফ্যামিলি রিইউনিয়নের যেই থ্রেশহোল্ডটা বাড়ানো হয়েছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আসলে এত বাড়ানো উচিত হয়নি, কারণ আমাদের হেলথ সেক্টর থেকে এবং বিভিন্ন সেক্টরে যেভাবে প্রবাসী কর্মীরা কাজ করছে তাদের ফ্যামিলি, আমি মনে করি যে তাদের ফ্যামিলি আনার জন্য আরেকটু শিথিল করলে ভালো হতো। এনিওয়ে, আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব কথা বলার জন্য গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে। এছাড়া আশ্রয়প্রার্থীদের ব্যক্তিগত আয়ের উপর নির্ভর করে নতুন ফি প্রযোজ্য হবে। সাপ্তাহিক আয় 150 ইউরো পর্যন্ত হলে দিতে হবে 15 ইউরো, আর 340 ইউরো পর্যন্ত আয়ের ক্ষেত্রে দিতে হবে প্রায় 83 ইউরো। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে শপিংয়ে ক্রেতার অভ্যাসে এসেছে পরিবর্তন। দোকানের লাইনে দাঁড়ানোর চেয়ে এবার অনলাইন কেনাকাটায় বেশি ঝুঁকেছেন ক্রেতারা। থ্যাঙ্কসগিভিংয়ে একদিনেই খরচ বেড়েছে 5%। তবে দোকানগুলোর ভেতরে ছিল বাজেট সচেতন ক্রেতারা। মুদ্রাস্ফীতি ও দুর্বল শ্রমবাজারে ছুটির মৌসুমের কেনাকাটায় এবার আগের মতো উচ্ছ্বাস দেখা যায়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিংয়ে অনলাইনে খরচ হয়েছে $6.4 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 5.3% বেশি বলে জানিয়েছে ওয়েব ট্রাফিক বিশ্লেষণ টুল অ্যাডোবি অ্যানালিটিক্স। তবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া অফারের কারণে ব্ল্যাক ফ্রাইডের তাৎপর্য কমে গেছে বলে ধারণা বিশ্লেষকদের। তাই অনলাইনে বেশিরভাগ কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। এতে দোকানের বাইরে আগের মতো আর ভোরবেলায় লম্বা লাইন দেখা যাচ্ছে না। নিউ ইয়র্কের বেস্ট বাইয়ে কিছু ক্রেতা লাইনে দাঁড়ালেও ভেতরে ছিল বাজেট সচেতন কেনাকাটার স্পষ্ট চিত্র। ল্যাপটপ, হেডফোন, স্মার্টফোন সহ কোনো কিছুর দামই তেমন ছাড় নেই বলে অভিযোগ অনেকের। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা জানান, খোঁজাখুঁজি করেও তেমন কোনো বড় ডিসকাউন্ট মিলছে না। কয়েকদিন আগে কিনলেও দাম প্রায় একই থাকতো। মার্কিন অর্থনীতির উপর মুদ্রাস্ফীতির চাপ এবং দুর্বল শ্রমবাজারের প্রভাব স্পষ্ট ছুটির মৌসুমের বেচাকেনায়।
অনেক ক্রেতাই বলেছেন বাজেটের বাইরে যাওয়া প্রায় অসম্ভব, আর তাই বাড়তি খরচের প্রবণতা নেই বললেই চলে। দোকান কর্মীরা জানাচ্ছেন ক্রেতারা আসছে ঠিকই, তবে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন সবাই। অ্যাডোবি অ্যানালিটিক্সের তথ্য বলছে 1 ট্রিলিয়নেরও বেশি অনলাইন ভিজিট বিশ্লেষণ করে দেখা যায় অনেক ক্রেতাই অ্যাপ কিংবা ওয়েবসাইটে পণ্য কার্টে তুলছেন। খুচরা বিশ্লেষকদের আশা অনলাইনের এই অতিরিক্ত ট্রাফিক অফলাইন ভিড়ের ঘাটতি পূরণ করবে। তবে প্রচার অফার দীর্ঘায়িত হয়ে যাওয়ায় ব্ল্যাক ফ্রাইডের একদিনের কেনাকাটার চাপ বা উত্তেজনা এবার তেমন দেখা যাচ্ছে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মিষ্টি জাতীয় খাবার দিয়ে সাজানো অভিনব স্থাপত্য প্রদর্শনী চলছে লন্ডনে। শহুরে জীবনে খেলাধুলা ও আনন্দের ভূমিকা তুলে ধরতে এবছরে প্রদর্শনীটির থিম রাখা হয়েছে প্লে, যেখানে রয়েছে স্থপতিদের তৈরি মিষ্টি জাতীয় খাবারের 50টি ভবন। ভিন্ন আঙ্গিকের এই প্রদর্শনীতে লন্ডনের এলিজাবেথ টাওয়ার থেকে হাউস অব কমন্স সবকিছুই স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী বছরের 4 জানুয়ারি পর্যন্ত। সুইডেনের স্টকহোমে আয়োজন করা হয়েছে ক্রিসমাস জিঞ্জার ব্রেড হাউস প্রতিযোগিতার। গামি বিয়ার, লিকোরিস আর ক্যান্ডি দিয়ে সাজানো মনোমুগ্ধকর এক মিষ্টির শহর। লন্ডনের এলিজাবেথ টাওয়ার থেকে শুরু করে হাউস অব কমন্স, বাড়িঘর, পার্ক, এমনকি খেলার মাঠ, কি নেই সেখানে। আর এই সবকিছুই তৈরি হয়েছে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার থেকে। এই জিঞ্জারব্রেড সিটি এক্সিবিশনটি হচ্ছে লন্ডনে, যেখানে শোভা পাচ্ছে স্থপতি, প্রকৌশলী ও ডিজাইনারদের তৈরি বিভিন্ন জিনিস। আর্কিটেকচার মিউজিয়ামের প্রতিষ্ঠাতা মেলিসা উলফোর্ড জানান, শহুরে জীবনে খেলাধুলা ও আনন্দের ভূমিকা তুলে ধরতে এবছরে প্রদর্শনীটির থিম রাখা হয়েছে প্লে। এবারের প্রদর্শনীতে রয়েছে স্থপতিদের তৈরি 50টি জিঞ্জার ব্রেডের ভবন। লন্ডনের বিখ্যাত স্থাপনাগুলোর আদলে অভিনব এই ক্যান্ডি শহর দর্শকদের তাক লাগাচ্ছে, যা দেখতে শিশু কিশোর থেকে শুরু করে ভিড় করছেন অভিভাবকরাও। মিষ্টির ঘ্রাণ আর স্থাপত্যশৈলীর মিশেলে তৈরি এই প্রদর্শনীটি চলবে আগামী বছরের 4 জানুয়ারি পর্যন্ত। সুইডেনের স্টকহোমেও আয়োজন করা হয়েছে ক্রিসমাস জিঞ্জারব্রেড হাউস প্রতিযোগিতার। স্থানীয় সময় শুক্রবার স্টকহোমের আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন মিউজিয়াম বাৎসরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাজ সামনে আনে। এবারের প্রতিযোগিতার মূল থিম ডিজাইন ও স্থাপত্যের প্রতি ভালোবাসা, যেখানে মিষ্টি জাতীয় খাবার দিয়ে টাইটানিক জাহাজ, তাজমহল, এমনকি লুভর জাদুঘরে চুরির থিমে তৈরি নানা আকর্ষণীয় সৃজনশীল কাজ প্রদর্শিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেন দক্ষ ও অদক্ষ বিভিন্ন বয়সী মানুষ, শিশু, প্রাপ্ত অথবা স্থপতি এবং ডিজাইনার অথবা বেকার, এই 3 বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে 14 ডিসেম্বর। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার 3 দেশ শ্রীলঙ্কা, ফিলিপিন্স ও থাইল্যান্ড। থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ফিলিপিন্সে বন্যার কারণে বন্ধ রয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলার ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাসিন্দারা। অন্যদিকে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে 69 জনে দাঁড়িয়েছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। নদ নদী ও জলাধার উপচে পড়ায় বন্ধ রয়েছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও গাছপালা। বন্যায় নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। স্থানীয় সময় শুক্রবার সব সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে আম্পারা এলাকায় পানির তোড়ে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি। এশিয়ার আরেক দেশ ফিলিপিন্সে বন্যায় ডুবে গেছে চারদিক। দেশটির বুলাকান প্রদেশের হাগানয় শহরে বন্যার কারণে বন্ধ রয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান। ভয়াবহ এই বন্যার কারণ হিসেবে দুর্নীতিকে দায়ী করেন বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তাদের। এখানে বন্যার অবস্থা ভয়াবহ। শিক্ষার্থী, সাধারণ নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ী, সব ধরনের মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এদিকে থাইল্যান্ডের হাতিয়াই শহরে ভয়াবহ বন্যায় কয়েকদিনের ব্যবধানে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে বলে জানায় থাই জাতীয় পুলিশ সদর দফতর, যাদের ভেতর অনেকের পরিচয় এখনো জানা যায়নি। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। মর্গে জায়গা শেষ হয়ে যাওয়ায় 3টি রেফ্রিজারেটর ট্রাক আনা হয়েছে বলে জানায় শঙ্খলা নাকারিং হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্বে গাফিলতির অভিযোগে হাতিয়াই শহরের প্রশাসনিক প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আফগানিস্তান সংলগ্ন তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় 3 চীনা নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ খবর জানিয়েছে।
দেশটির দক্ষিণ পশ্চিম খাতলন প্রদেশে বুধবারের ওই হামলায় আহত হন আরও একজন। বিবৃতিতে তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির LLC শাহিন SM নামের একটি কোম্পানিকে লক্ষ্য করে আফগানিস্তান থেকে গ্রেনেডবাহী ড্রোন ছোড়া হয়েছে। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে হামলার নিন্দা জানিয়েছে আফগানিস্তান। দায়ীদের শনাক্তে তাজিকিস্তানকে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে কাবুল। ডমিনিকান রিপাবলিকে জব্দকৃত 1658 কেজি মাদক ধ্বংস করা হয়েছে। দেশটির জাতীয় ফরেনসিক সায়েন্স ইনস্টিটিউট জানায়, পেদ্রো ব্র্যান্ড এলাকায় ধ্বংসকৃত মাদকের মধ্যে 1500 কেজি কোকেইন, মারিজুয়েনা, ক্র্যাক সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য আছে। সংস্থাটির পরিচালক সোনিয়া লেব্রন জানান, বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছে। 2024 সালে দেশটি 44,000-এর বেশি মাদক জব্দ করেছিল বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর চলতি বছর এ পর্যন্ত প্রায় 28,500 কেজি মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবমাননার মামলা করেছেন। ইমরানের বোন আলিমা জানান, সপ্তাহে 2 দিন ইমরান খানের সঙ্গে তার পরিবার ও আইনজীবীদের সাক্ষাতের নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে সেই নির্দেশনা কারা কর্তৃপক্ষ মানছে না। এর আগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও অন্যান্য PTI নেতারা রাতভর অবস্থান নিয়েছিলেন আদিয়ালা জেলের বাইরে, কিন্তু ইমরানের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। এছাড়া ইমরান খানের ছেলে কাশিম খান আদালতে এবং সামাজিক মাধ্যমে দাবি করেছেন, তার বাবা কয়েক সপ্তাহ ধরে একাকী বন্দী অবস্থায় রয়েছেন এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্ব ফ্যাশনের প্রধান কেন্দ্র ইতালির মিলান দেশটির অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। শহরটির প্রাণকেন্দ্রে অবস্থিত ডুওমো ডি মিলানো দেখতে প্রতি বছর আগমন ঘটে লাখ লাখ পর্যটকের। এখানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছেন হাজার হাজার বাংলাদেশি। মাকসুদ রহমানের তথ্যচিত্রে মিলানের গুরুত্বপূর্ণ ডুওমো ও আশপাশের পর্যটন স্থাপনা নিয়ে রিপোর্ট। হ্যামিলিয়নের বাসিওয়ালা খ্যাত মিলান বিশ্ব ফ্যাশনের রাজধানী ও ইতালির অর্থ বাণিজ্যের প্রধান কেন্দ্র। মনোমুগ্ধকর শহরটিতে প্রতি বছর প্রায় 1,20,00,000 দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। এই বিশাল সংখ্যক পর্যটকদের প্রধান দর্শনীয় স্থান হচ্ছে ডুওমো ডি মিলানো। শহরের কেন্দ্রস্থলে ডুওমো ক্যাথেড্রাল গির্জাটি বিশ্ববিখ্যাত স্থাপত্য, যার নির্মাণ কাজ 1386 সালে শুরু হয়ে প্রায় 600 বছর পর 1965 সালে শেষ হয়। পাশেই গ্যালারি রাজা ভিক্টোরিয়া ইমানুয়েল দ্বিতীয়, যেখানে বিশ্ববিখ্যাত অনেক ফ্যাশন হাউসের শোরুম অবস্থিত। দুপা এগোলে পিয়াসা স্কালায় লিওনার্দো দা ভিঞ্চির ভাস্কর্য এবং লিওনার্দো দা ভিঞ্চি মিউজিয়াম। মাত্র 2 ব্লক দূরে অবস্থিত পিয়াসা কাস্তেল্লো ও প্রাচীন রাজবাড়ি। পর্যটকদের সুবিধার জন্য এসব এলাকায় গড়ে উঠেছে শত শত হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে ও বার, যেখানে কর্মরত আছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। মিলানো ডুওমো একটা পর্যটক এলাকা, দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক, হাজার হাজার পর্যটক এখানে আসে। সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী। আর এটাকে কেন্দ্র করে এখানে স্থাপিত হয়েছে বিভিন্ন শপিং মল থেকে রেস্টুরেন্ট সহ যাবতীয় সব টুরিস্টদের জন্য। ডুওমো ডি মিলানো ক্যাথেড্রাল গির্জাটি পৃথিবীর অন্যতম বড় ও আকর্ষণীয় স্থাপত্য, যা তৈরি হতে সময় লেগেছে প্রায় 600 বছর। পাশের গ্যালারির ফ্লোর বিরল মার্বেল পাথর দিয়ে তৈরি এবং ছাদ কঠিন কাচ দিয়ে সাজানো। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে ভিড় করেন। মিলানে প্রায় 30,000 বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। সুযোগ পেলেই তারা পরিবার নিয়ে ডুওমোতে ভ্রমণ করেন। কর্মব্যস্ত শহরটিতে ছুটে আসে মানুষ বুক ভরে শ্বাস নিতে এবং চোখ ভরে সৌন্দর্য উপভোগ করতে। ডুওমো ডি মিলানো ভ্রমণ কেন্দ্র হিসাবে জনপ্রিয় হওয়ায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা, যার ফলে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি। সময় সংবাদ, ইতালি।
বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবন। অলিগলি থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও উল্লেখযোগ্য সব পয়েন্টে দৃষ্টিনন্দন আলোকসজ্জা নজর কাটছে পথচারী ও পর্যটকদের। শহরের ঐতিহ্যবাহী ক্রিসমাস মেলাগুলোতেও রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বর্ণিল আলোয় বড়দিনের নানা নিদর্শনের পাশাপাশি পর্তুগিজ ভাষায় বো নাতাল বা ম্যারি ক্রিসমাস বার্তায় সাজানো হয়েছে লিসবনের গুরুত্বপূর্ণ স্পট প্রাসা মার্কেস পম্বাল। সঙ্গে রয়েছে ওয়ান্ডারল্যান্ড লিসবনের রঙিন নাগরদোলা, যা নজর কাটছে দর্শনার্থীদের। চোখ ধাঁধানো আলোকসজ্জায় ভিন্ন রূপ ধারণ করেছে নগরের এভিনিদা লিভারদাদ। শিয়াদো এলাকায় ক্রিসমাস উপলক্ষে নির্মিত অস্থায়ী স্থাপনাকে ঘিরেও আগ্রহের শেষ নেই পর্যটকদের। রয়েছে সান্তা ক্লজের সাথে ছবি তোলার সুযোগও। নজরকাড়া আলোকসজ্জায় নগরের ছোট বড় বিভিন্ন সড়ক ও অলিগুলি মুখর হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। লিসবনের ঐতিহ্যবাহী ট্রামে চড়েও মনোমুগ্ধকর এসব দৃশ্য উপভোগ করছেন তারা। লিসবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। এখানে ক্রিসমাসের সাজসজ্জা দেখে খুবই ভালো লাগছে। আরো অনেক সুন্দর কিছু দেখার আছে, যেগুলো দেখার চেষ্টা করছি। ক্রিসমাস উপলক্ষে লিসবনের বেশ কয়েকটি পয়েন্টে বসেছে মেলা। মুখরোচক নানা খাবারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পণ্য নিয়ে সেসব মেলায় হাজির হয়েছেন বিক্রেতারা। পছন্দের পণ্য কিনতে বিভিন্ন স্টলে ভিড় করছেন ক্রেতারা। সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে উৎসবের হাওয়া বইতে শুরু করেছে পুরো পর্তুগাল জুড়ে। সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে সাজানো হয়েছে বিভিন্ন শহর, চলছে নানা আয়োজন। আর এসব আয়োজন উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকের ঢল নেমেছে শহরগুলোতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 13। গাজা ও পশ্চিম তীরে দখলদারদের তাণ্ডব। যুদ্ধাপরাধের অভিযোগ ফিলিস্তিনের। কিলিং মিশন থামাতে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। হংকংয়ের ভয়াবহ আগুনের ঘটনায় সংস্কার কাজে গাফিলতি ও দুর্নীতির অভিযোগ। আটক আরও 8 জন। মৃতের সংখ্যা বেড়ে 128। পরিচয় শনাক্ত কেন্দ্রে স্বজনহারাদের ভিড়। এবং কৃষ্ণ সাগরের তুরস্ক উপকূলে 2টি রুশ ট্যাঙ্কারে বিস্ফোরণে আগুন। 45 ক্রু জীবিত উদ্ধার। জানা যায়নি কারণ। অঞ্চল জুড়ে উচ্চ সতর্কতা জারি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।